কেমন আছো তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আশা করি খুব ভালো আছো। এর আগে আমি দুটো পর্ব দিয়ে দিয়েছি পুঁই মাচা গল্পের। ক্লাস 11-এর নতুন সিলেবাসে যে গল্পটি আছে, একটি গল্প আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্প। তা এর আগের দুটি পর্বে আমরা বেশ খানিকটা অংশ পড়েছিলাম। আজকে আমরা তৃতীয় পর্বে আসবো। হ্যাঁ, এখানে পর্ব 2 না, এখানে আমি পর্ব 3। আজকে আমরা তৃতীয় পর্ব পড়ব। হ্যাঁ, সেই তৃতীয় পর্বে আসার আগে চলো আমরা একটু পূর্ব কথা আলোচনা করে নিই। দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পুঁই মাচা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও কয়েকটি উপন্যাস আছে। প্রথম উপন্যাস ছিল পথের পাঁচালী, যেটা তোমরা ক্লাস 8-এ পড়েছো। চাঁদের পাহাড় একটি উপন্যাস, অভিযানমূলক উপন্যাস, যেটা তোমরা সিনেমায় দেখেছো। আচ্ছা, এই পুঁই মাচা গল্পটার প্রেক্ষাপট আমি বলে দিয়েছিলাম, কোন পরিপ্রেক্ষিতে তিনি, কোন প্রেক্ষাপটে তিনি গল্পটা লিখেছিলেন। তা এটি প্রথমে হাতে লেখা একটি পত্রিকা অবসারিকাতে প্রকাশ পায়, তারপর মেঘবল্লার নামক একটি গল্প গ্রন্থে এটি প্রকাশ পায়। অবসারিকা হাতে লেখা পত্রিকা, আরেকটি পত্রিকাতে প্রথম প্রকাশ পেয়েছিল প্রবাসী। এর মধ্যে আমরা তিনটে পুঁই মাচা গল্পে আমরা মূল চরিত্র পেয়েছি খেন্তি। এই খেন্তি হলো গল্পের নায়িকা। তার বাবা হলেন সহায় হরি, তার মা অন্নপূর্ণা, তার দুটো ছোট ছোট বোন আছে পুঁটি ও রাধি। আগের যে দুটি পর্ব হলো সেখানে আমরা দেখলাম যে প্রথমে দেখলাম যে সহায় হরি কারোর বাড়িতে আখ গাছ কেটেছে, সে আখের রস নেওয়ার জন্য বাড়িতে এসেছিলেন একটা বাটি ঘুটি নিতে। কিন্তু স্ত্রী অন্নপূর্ণা অত্যন্ত রেগে গিয়েছিলেন, বললেন যে বাড়িতে একটি বড় মেয়ে আছে, তা সেই বড় মেয়ের যে বিয়ে হয়নি সেদিকে মন না দিয়ে এর গাছের আখের রস এসব করে বেড়ালে তো আর হয় না। তা যাই হোক, সহায় হরি দেখলেন যে এত রেগে গেছে, ওই যে রেগে যাওয়ার কারণ কি, তখন শুনলেন যে গ্রামে গুজব উঠেছে। কি গুজব উঠেছে এটা আগে আমরা পড়েছি, সেখানে আমরা পড়লাম আর কি, যে খেন্তির বিয়ে ভেঙে গিয়েছিল। সে খেন্তির বিয়ে ভেঙে গিয়েছিল বলে পাড়ার সকলে তাকে একঘরে করেছে, করার আর কি একটা মানে মনোবৃত্তি আর কি রয়েছে পাড়ার সকলে। তো তারপর দেখা গেল অন্নপূর্ণা সেই জন্য স্বামীকে খুব ভর্ৎসনা করলেন যে বাড়িতে বড় মেয়ে, আমি কি পাত্র খুঁজতে যাবো। তো সহায় হরি দেখলেন যে এখন বাড়িতে থাকি অত্যন্ত অশান্তি হবে, তার থেকে আমি নিজেই যাই। তো উনি যখন যাচ্ছিলেন সেই সময় তার মেয়ে এক গাদা পুঁই শাক নিয়ে আসে। কেউ একজন তাকে সেই পুঁই শাকগুলো দিয়েছে, কি রাসুপুরো সম্ভবত, আর গয়াবুড়ি বলে একজন আছে, তার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে। এখান থেকে আমরা বুঝি সে খাদ্যরসিক। তার মা প্রথমে এটা ফেলে দিতে বললো। যাই হোক, মায়ের মন, ছেলেমেয়েরা যখন নেই, কিছু পড়ে থাকা পুঁইডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করলো, যেটা খেয়ে খেন্তি খুব খুশি হলো। সেদিনই বিকেলবেলায় পাড়ার চণ্ডী মণ্ডপে ডাক পড়েছিল সহায় হরির। সেখানে আমরা কি দেখলাম, সেখানে আমরা দেখতে পেলাম যে কালীময় চাটুর্যে তিনি সহায় হরির মেয়ে খেন্তির জন্য শ্রীমন্ত মজুমদারের ছেলের বিয়ে ঠিক করিয়ে দিয়েছিলেন, আশীর্বাদও হয়ে গিয়েছিল। কিন্তু বিয়েটা হয়নি, কারণ সহায় হরি খবর নিয়ে দেখেছিলেন যে ছেলেটি স্বভাব চরিত্র ভালো না, কোনো এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের কাছে মারধর খেয়ে অসুস্থ ছিল, তাই তিনি মেয়ের বিয়ে আর ওই ছেলের সাথে দিতে যাননি। এই পর্যন্ত আমরা দেখেছি। চলো এবার দেখি যে এরপর কী হলো, খেন্তির আদৌ কোথায় বিয়ে হলো কি না, নাকি সেই ছেলেটির সঙ্গেই বিয়ে হলো, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। এই গল্পে খেন্তি কিন্তু শেষ পর্যন্ত মারা গিয়েছিল, অত্যন্ত দুঃখের একটি গল্প। আসছি আমরা পরের গল্প। তো যাই হোক, চণ্ডী মণ্ডপের ঘটনা ঘটার দিন 2 পরের কথা পড়ছি, শুনবে। সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। দিন 2 পরে সকালবেলায়, শীতকাল, প্রথমেই বলছিলাম শীতকাল, এটা আমরা দেখেছি এর আগে। বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়ে যেটুকু রোদ এসেছে সেখানে বসে আতপে মানে রোদের তাপ নিচ্ছিলেন আর তামাক টানছিলেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল। বাবা মেয়েতে কোনো একটা ফন্দি হয়েছে, মাকে খুব ভয় পায়, তো
নিশ্চয়ই প্ল্যান হয়েছিল যে মা ঘাটে চলে গেলে তারপর সেটা সাকসেসফুল করবে। তো যাই হোক, বলে ঠিক আছে। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখলো ঘাটের পথের দিকে আসছে কিনা, হয়তো এরকম কিছু। পরে নিম্নস্বরে বলিলেন, মানে চুপি চুপি বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দোরের দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাত ধুয়ে আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রী মানে বাবা ও কন্যা, সন্তর্পণে মানে সন্ধানী দৃষ্টিতে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহার এদের ভাব দেখিয়া মনে হইল কাহারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে যাইতেছে। শীত দেওয়া মানে কি, আগেকার দিনে মাটির ঘর, সেই রকম পেছন থেকে গর্ত করে ঘরের ভেতর ঢুকে যেতে যেত, শীত কাটা বলতে থাকে, হ্যাঁ, দিয়ে চুরি করে নিয়ে যেত, সেরকমই মনে হচ্ছে ওদের অবস্থা দেখে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট কুকি দুর্গা আসিয়া বলিল, মুখুজ্জে বাড়ির ছোট কুকির নাম কি? দুর্গা। আচ্ছা, অন্নপূর্ণা স্নান সেরে এসেছেন, উনুন ধরাবার জন্য রেডি হচ্ছেন, সে সময় মুখুজ্জে বাড়ির ছোট কুকি দুর্গা, ছোট মেয়ে আর কি, এসে বলল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে ইঁদুর ঘরগুলো বার করে দিয়ে আসবে। আগেকার দিন এরকম হতো, পাড়াপড়শি না প্রত্যেকের কাজে লাগতো। তাই ইঁদুর পুজো হয়েছে, ইঁদুর ঘরটা রয়েছে, তখন মা কোনো কারণে ছোবে না, আশিপাশি ছোঁয় না অনেকে। ওনার যেহেতু স্নান হয়ে গেছে, বলছে যে মা বলে পাঠালো তুমি কি আমাদের ইঁদুর ঘরগুলো বের করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায়, অনেকটা দূরে আর কি, মুখুজ্জে বাড়ি এক পাড়া থেকে আরেক পাড়া। যাইবার পথের বাঁধারে একটা শেওড়ার বনভাট, রাংচিতা বনচাতাল গাছের ঘন বন, শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। গ্রামের বাড়ি, চারিদিকে গাছ গাছালি, তা ওই যে দিয়ে যাবে সে পাতে একদিকে শেওড়া গাছ, ভাট ফুল আর কি, রাংচিতা বনচালতা, এ সমস্ত গাছ, আর এই গাছগুলো দিয়ে একটা বুনো গন্ধ বেরোচ্ছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমরা গাছের এ ডাল থেকে ও ডালে যাইতেছিল। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, এবার দুর্গা বলতে যে মুখুজ্জে বাড়ির ছোট মেয়ে, খুড়িমা ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আরেকটি জিনিস লক্ষ্য করিলেন। খুড়িমা মানে কাকিমাকে পাখি দেখাচ্ছিল, তা উনি সেদিকে দেখতে গিয়ে আরেকটি জিনিস লক্ষ্য করলেন। কি লক্ষ্য করলেন? ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব আওয়াজ হইতেছিল, কে যেন কিছু খুঁড়িতেছে। দুর্গার কথার পরে সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকাইয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল, মানে কোনো কিছু মাটি খোঁড়ার শব্দ আর কি, খুব খুব। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বিলম্ব মানে দেরি। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানে রৌদ্রে বসে তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। স্নান করবে তো, মাথায় অনেক চুল, খোপা খুলছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি রে? কোথায় ছিলি এতক্ষণ? নাইতে মানে স্নান করতে। মা বলছে, এখনো স্নান করতে গেলি না, কোথায় ছিলি? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে মা যাই, এক্ষুনি যাবো আর আসবো। এটুকুন মানে আর বলতে হবে না। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সোৎসাহে মানে উৎসাহ সহকারে 15-16 সের ভারী একটা মেটে আলু কাঁধে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন। এতক্ষণ খুব খুব আওয়াজের অর্থ বোঝা গেল, শাবল নিয়ে কোথায় গেছিল বোঝা গেল, এইসব নিয়ে গেছিল মেটে আলু তুলতে। বাবা মেয়ে মিলে মেটে আলু তুলে এনেছে, বোঝা গেল। স্ত্রীকে সম্মুখে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, ওই পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তোমরা তো আর আসো না, এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি। তা দাদা ঠাকুর বরং বউকে বোঝাচ্ছে আর কি, কৈফিয়ত দিচ্ছে, রেগে আছে তো। বলছে ময়সা চৌকিদার এই মেটে আলু কুতেছিল, তার সহায়কে নাকি আনতে বলেছে। আর অন্নপূর্ণা তো সবই জানে।
অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাকিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? তাহলে মেটে আলু কোথা থেকে তোলা হয়েছিল? বরজপোতার বনে। এটা প্রশ্ন হবে, মেটে আলু কোথা থেকে তোলা হয়েছিল? বরজপোতার বনে। সহায় হরি অবাক হইয়া বলিলেন, আমি? না না, আমি আবার কখন? কখনো না। এই তো আমি। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি একা আকাশ থেকে পড়িলেন। আকাশ থেকে পড়িলেন মানে কিচ্ছুই জানেন না সেই বিষয়ে। অন্নপূর্ণা ব্যক্তিত্বময়ী আগেই বলেছি, পূর্বের মতন স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে 1 কাল আছে, মিথ্যে কথাগুলো এখন আর বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খাপ শব্দ, তখনই বুঝতে পেরেছি সারা পেয়ে বন্ধ হয়ে গেল, যেই আবার খানিক দূর গেলাম আবার শব্দ। তোমার তো ইহকালও নেই পরকালও নেই, চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? অন্নপূর্ণা বুঝে তখন যখন যাচ্ছিলেন খুবকা বাবা শুনে বুঝে গিয়েছিলেন যে এটা ওনার স্বামীরই কীর্তি। তা ওনার স্বামীকে বললেন যে আমাকে মিথ্যে কথা বলো না, আমি সব জানি, বুঝতেও পেরেছিলাম, তা নিজে যেটা করছো করছো, আবার মেয়েকে দিয়ে এসব কেন করাচ্ছ? সহায় হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিলেন। সহায় হরি স্বীকার করতে চাইছেন না যে বরজপোতার বন থেকে তিনি মেটে আলু তুলে এনেছেন, কিন্তু স্ত্রীর চোখের সামনে দৃষ্টির সামনে তার বেশি কথা জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বা পর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। মানে কোনো কথা তো বলতেই পারলেন না, যেটুকু বললেন তার মধ্যে কোনো সম্বন্ধও নেই, মানে সে কথাগুলো মধ্যে একটার সঙ্গে আরেকটা মিল খাচ্ছে না। 8 ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মিলিয়া দিতেছিল। স্নান করে বাড়িতে এসে মেটে আলুটা দেখে নিয়েছে। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। কেন? ও ভাবছে যে মেটে আলুর জন্য যদি মা কিছু বলে। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না রে? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুর দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং শক্রের সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাইল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাইর হইল না। মা বলছে, কি উত্তর দেবে? মা যা বলেছে সব তো ঠিক। তা সে একবার ভূপতিত মানে মাটিতে পড়ে থাকা মেটে আলুর দিকে চাইলো, আবার মায়ের দিকে চাইলো, আবার ক্ষিপ্র দৃষ্টিতে মানে তড়িৎ দৃষ্টিতে তাড়াতাড়ি করে বাড়ির সম্মুখে বাঁশঝাড়ের মাথার দিকে তাকালো, আবার তাকিয়ে তার চোখে মুখে বিন্দু বিন্দু ঘাম দেখা গেল। আমার মিথ্যে বলে ধরা পড়ে যাবে তো, কিন্তু কথা বেরোলো না। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, বলছিস না যে বড়, এই মেটে আলু তুই তুলে এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে তাকিয়া উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে? সমস্ত মেয়ের যুক্তি হয়ে গেছে কোন কালে? সেই এক গলা বিজন বন মানে একা, যে বনে আর কেউ থাকে না, বুঝলে, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু তুলে নিয়ে এলে তুমি? যদি গোসাই চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত? এ মেয়ে নিয়ে আমি কি করব মা? তাহলে মায়ের কথা শুনে বোঝা গেল যে অন্নপূর্ণা কিন্তু অত্যন্ত ব্যক্তিত্বময়ী, সাদাসিধে তিনি একেবারে, তিনি খাবেন না তাও ভালো, পরের দ্রব্যে তার লোভ নেই, নির্লোভ। তাই তিনি বললেন যে সমস্ত মেয়ে, হ্যাঁ, তুমি যে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছ, যদি বাঘটাকে সে লুটিয়ে থাকে, আর যাদের বন থেকে তুমি তুলে এনেছো তারা যদি সেই গোসাই চৌকিদার যদি জানতে পারে, হ্যাঁ, এনে যদি তোমায় পুলিশে ধরিয়ে দেয়, তখন তুমি কি করবে? 2-3 দিন পরের একদিন বিকেলের কথা, সেদিনের ঘটনা ওখানে শেষ। ধুলা মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলি পাথরকুচি
ও কণ্টিকারীর জঙ্গল হইয়াছিল, খেন্তি ছোট বোনটিকে লইয়া মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে। তরকারি রান্না করবে, বুঝলে, খেলা এবং ভবিষ্য সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবলমাত্র একটি মাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে। দু তিন দিন পরে একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা মা দেখতে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমি, সেখানে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারীর জঙ্গল হয়েছিল। খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্য সম্ভাবী মানে ভবিষ্যতে হতে পারে এরকম নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ, যে নানা রকম ফল হবে ফুল হবে এরকম চিন্তা করছে আর কি। কি করেছে? একটি মাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হয়ে যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়ে আনিয়েছে। মানে একটা কঞ্চি দিয়েছে, তার মধ্যে কাপড়ের ম্যাচ দিয়ে ওটাকে জড়িয়ে দিয়েছে, আর দেখে মনে হচ্ছে যেন ফাঁসি হয়ে গেছে ওই ডাটাটা এভাবে ঠিক এইভাবে তাকিয়ে আছে উপরের দিকে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ে মস্তিষ্কের মধ্যেই অবস্থিতি করিতেছে। যে ফলমূলগুলো চিন্তা করছিল সে, হয়তো আপেল আম অনেক কিছু ভাবছিল, একটা পুঁই গাছের চারা পুঁতে। আমরা এমন ভাবি না আজকে পুঁই গাছের চারা পুঁতলাম, কাল আম গাছের চারা পুঁতবো, কত আম হবে, কত পুঁই শাক হবে, সেরকমই কিছু ভাবছিল হয়তো। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, তোর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোতে কখনো? তার মানে শীতকালে পুঁই ডাঁটার চারা পুঁততে নেই, বোঝা গেল। বর্ষাকালে পুঁততে হয়। তাহলে পুঁই ডাঁটার চারা কখন পুঁততে হয়? বর্ষাকালে। এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলিল, কেন? আমি রোজ জল ঢালবো। তখন খেন্তি বলল, না মা, মরবে না, আমি রোজ জল ঢালবো, এরকম প্রতিজ্ঞা করিল। অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়েছে, মানে শীত পড়েছে তো হয়তো শিশির পড়বে, জল জল ভাব হবে, তাতে হয়তো পুঁই গাছগুলো বেঁচে যেতে পারে। সকালে উঠিয়া সহায় হরি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। দোলাই কি আমি সঠিক জানি না, তবে আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা কি করতো, চাদর, বড় বড় চাদরকে ঠিক সামনে দিয়ে পেছন দিয়ে রং করে পেছনে গিট বেঁধে দিত, বুঝলে। তো সেই ওই নিয়ে সারাদিন হাতগুলোর ভেতরেই ঢোকানো থাকতো, আমরা সারাদিন ওই নিয়েই ঘুরে বেড়াতাম, ওটাই বোধহয় দোলাই। তো যাই হোক, দুই মেয়ে দোলাই বেঁধে রোদ উঠিবার প্রত্যাশায়, তখন রোদ ওঠেনি, রোদ উঠবে, রোদ পোহাবে, দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। ভাঙা ঝুড়িতে করে গোবর আনিল। সহায় হরি বলিলেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে হয় তো, দেখ দেখি এই শীত। খেন্তি তার মানে গায়ে কোনো গরম জামা দেয়নি, তাই বাবা তাকে বলছে যে তুই গায়ে গরম জামা না দিয়ে গোবর আনতে গেলি। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো। হ্যাঁ হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি না। বাবা বলতে বোঝা যাচ্ছে বাবা খুব ভালোবাসে মেয়েকে, বাবার সুহাগিনী, কি আগ্রে মেয়ে। বলছে যে এক্ষুনি তুই দে, কারণ অসুখ বিসুখ কত রকমের হয় বলা তো যায় না। সহায় হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেকদিন মেয়ের মুখের দিকে ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। বাবা তো মেয়ের মুখের দিকে তাকানোর সময় কই, ভালো করে মেয়ের মুখের দিকে দেখলেন, দেখে ভাবলো, বাহ, আমার মেয়েটা বড় হয়ে গেছে, মুখটা খুব সুন্দর হয়েছে। এবার আসবো জামার ইতিহাসে। জামাটা কেন গায়ে দেয়নি? জামার ইতিহাস। বহু বছর অতীত হইল, হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। জামার দাম কত ছিল? 2.5 টাকা। কোথা থেকে এনেছিল? হরিপুরের রাসের মেলা থেকে। ঠিক আছে। ছিড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর
খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তার গায়ে হয় না। মানে এত বছরের পুরনো খেন্তির স্বাস্থ্যোন্নতি মানে স্বাস্থ্য ভালো হয়েছে আর কি, সেই জন্য জামাটি আর তার গায়ে হয় না। সংসারে এসব খোঁজ সহায় হরি রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অবশ্য অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিন তোরঙ্গের মধ্যে উহা থাকিত। তাহলে জামাটা কোথায় থাকতো? খেন্তির নিজের ভাঙা টিনের মধ্যে। এবার আসছি শীতকালের একটি বিরাট পরব, আমরা সকলেই সেটা পালন করি, সেটা হলো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিনে প্রায় প্রত্যেকটা হিন্দু বাড়িতে নানা রকম পুজো হয়, পিঠে হয়, হ্যাঁ, সরা পিঠে, সরু চাকলি, পাটিসাপটা, তারপরে পুলি, মালপো, তাই না? তো এবার আমরা দেখবো তখনকার দিনের গ্রামের সেই পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুঁড়া, আচ্ছা পিঠে করতে কী কী লাগে সবাই জানো, চালের গুঁড়ো লাগে, দুধ লাগে, ময়দা লাগে, গুড় লাগে, ক্ষীর লাগে। একটি কাশিতে চালের গুঁড়া ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। চালের গুঁড়ো ময়দা আর গুড় দিয়ে চটকাচ্ছিলেন। দু রকমের পিঠে করা যায়, পুলি, এই পাটিসাপটা আর মালপোয়া। একটা ছোট বাটিতে এক বাটি তেল, খেন্তি কুড়ুনের নিচে একটা কলার পাত পাড়িয়া এক থালা নারিকেল করিতেছে। নারকেল কুড়ুনি আছে, নারকেল কোড়াটা পাতার উপর ফেলে নারকেল কোড়াচ্ছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই। কেন হননি? খেন্তি যে নারকেল কুড়িয়ে দেবে অন্নপূর্ণা প্রথম দিকে চাননি। কেন চাননি? বলছে কারণ সে যেখানে সেখানে বনে বাজারে ঘুরে বেড়ায়, কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত ও সূচি নয়, কাপড় চোপড় কাঁচা থাকে না, যেখানে সেখানে ঘুরে বেড়ায়, স্নান করার ঠিক ঠিকানা নেই। অবশেষে খেন্তি নিতান্ত হাতে পায়ে ধরিয়া ধোয়া ও শুষ্ক কাপড় পরিয়া এই কাজে নিযুক্ত হয়েছে। বোঝা গেল? প্রশ্ন হবে এখান থেকে যে কেন তিনি ওর সাহায্য নিতে চাননি, তারপর কিভাবে রাজি করানো হলো। ময়দার গোলামাকা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধি, তাহলে ছোট মেয়ের নাম কি ছিল? রাধি। অর্থাৎ ডান হাতখানা পতিয়ে বলিল, মা ওই একটু, মানে ছোট মেয়ে রাধি কী করলো, হাত পেতেছে। ওই গুড় দেওয়া, ময়দা দেওয়া, দুধ দেওয়া বেশ সুন্দর লাগে তো খেতে, তাই চাইছে আর কি। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া হাতের আঙুল 5টির দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করি, আমি এরকম করে নিয়ে এইভাবে দেওয়া আর কি। রাধির প্রসারিত হাতের উপর তেলিয়ে দিলেন, এইভাবে নিয়ে এইভাবে দেওয়া, এটাকে মুদ্রা করা বলছে আর কি। মেজো মেয়ে পুটি, তাহলে বড় মেয়ে খেন্তি, মেজো মেয়ে পুটি, ছোট মেয়ে রাধি, মনে থাকে জানো। অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার হাতের সামনে বলিল, মা আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মানে লোভী, তেমনি লোভী, জানি খাদ্য লোভী, মার দিকে চাইতেছিল। এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, সেই জন্য চুপ করিয়া রইল। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে একটু তোর জন্য রাখি। খেন্তি ক্ষিপ্র হস্তে নারকেলের মালাখানা, যাতে ফুটো নাই, একটা নারকেলের মালা দেখবে অনেক সময় ফুটো হয়ে যায়, সেটা দিল। অন্নপূর্ণা তাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়ে দিলেন। মেজো মেয়ে পুটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদেরও অনেক রকম হবে। ওই কারোর প্রতিবেশী, বড়লোক প্রতিবেশীর কথা বলছে আর কি। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। যে এবেলাও কি পিঠে হবে? ওবেলাও তো ব্রাহ্মণ নেমন্তন্ন করে খাইয়েছে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তুক্তি এসব হয়েছে। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আর যেটুকু আছে সম্ভবত আর একটা পর্বে আমি শেষ করে দেব, তারপর আসবো শর্ট কোশ্চেন, মানে এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউগুলো কিন্তু দেবো আরেকটি পর্বে। তাহলে পরের দিন তোমরা অবশ্যই উপস্থিত থাকবে, এই বাকি অংশটুকু পড়াবো। তোমাদের কেমন লাগলো পড়ানোটা, তোমরা কীভাবে পড়ানোটা শুনতে চাইছো আমার কাছ থেকে, ভালো লাগছে কি না আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর আমার চ্যানেলে আমার পড়ানো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে এবং সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবে। আর আমার চ্যানেলের নাম মনে আছে তো, আদিত্য এডুকেশনাল বাণী মন্দির। আরও কিছু কথা আছে তোমাদের সাথে, আমি আরও বেশ কিছু সাবজেক্ট পড়াই, বাংলা, সংস্কৃত কিছু আমি দিয়েছি কয়েকটি পর্ব, সংস্কৃত পড়াতে শুরু করেছি। এরপর দর্শন, রাষ্ট্রবিজ্ঞান,
ইতিহাস, এই সাবজেক্টগুলো পড়াবো। তা তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো করবে। আশা করি আমি তোমাদের এটুকু ভরসা দিতে পারি, তোকে মানে আমার ক্লাসগুলো করলে তোমরা যদি নিজেরা মন দিয়ে করো, যত মানে 100%-এর কাছাকাছি নম্বর তোমরা পাবে, কেউ 100%ও পেতে পারো যদি মন দিয়ে পড়াশোনা করো। এটুকু আশ্বাস আমি তোমাদের দেব। আর আমি তো প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াই, তোমরা দেখবে নিজেরাই সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। যেদিন আমি এমসিকিউ দেবো, তোমরা খাতা পেন নিয়ে বসবে, আমি প্রশ্ন বলবো, তোমরা চাইলে কমেন্ট করে আমাকে উত্তরটাও জানাতে পারবে। সবাই ভালো থেকো, মা সরস্বতী তোমাদের বিদ্যা দিক, বুদ্ধি দিক, তোমরা খুব খুব বড় হও, বড় মাপের মানুষ হও, এই আশীর্বাদ করছি। আজকে এখানেই রাখছি। পরের দিন তৃতীয় পর্ব, সেখানে আমরা জানবো খেন্তির আদৌ কোথাও বিয়ে হলো কি না, কোথায় বিয়ে হলো, তারা কেমন ছিল, শেষে আমরা দেখব এই খেন্তির কিন্তু মৃত্যু হয়ে যায়। কেন এই খেন্তি মারা গিয়েছিল সে কারণটাও আমরা জানবো। আজ রাখি।